আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রায় এক যুগ পেরিয়ে দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। হাইকোর্টের রায় বাতিল করে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি দলীয় প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সুরাহা করতে নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ে সন্তোষ প্রকাশ করে জামায়াতের আইনজীবীরা বলছেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টিও নিষ্পত্তি হবে কমিশনে। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে অর্থাৎ ২০১৩ সালের শেষ ভাগে দলের নিবন্ধন হারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার কারণে দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি দলটি। সরকারি চাপ ও হয়রানির কারণে ওই সময় নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে কোনো পদক্ষেপও নিতে পারেনি দলটি। ছাত্র জনতার আন্দোলনের সময় ২০২৪ সালের ১ আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে শেখ হাসিনা সরকার। ৫ আগস্টের পট পরিবর্তনের পর নতুন করে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই শুরু করে দলটি। ফেব্রুয়ারি থেকে মে এই ৪ মাসে আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন তারা। বেশ কয়েকটি কার্যদিবস শেষে রোববার সকালে আদেশ দেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের রায়ে জামাতকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। দাঁড়িপাল্লা প্রতীকসহ অন্যান্য বিষয় নিষ্পত্তিতে নির্বাচন কমিশনের উপরেই ছেড়ে দেন সুপ্রিম কোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে তার নিবন্ধন ফিরে পেল। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন। ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, রায় দেখে পদক্ষেপ নেবে কমিশন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে সেটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। ২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় জামায়াতে ইসলামী। তরিকত ফেডারেশন সহ কয়েকটি সংগঠনের রিটের প্রেক্ষিতে ২০১৩ সালের আগস্টে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের কোনো পর্যবেক্ষণ কমিশন এখনো পায়নি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশকে উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনা বিনিয়োগকারীদের নিয়ে আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্য প্রযুক্তির সম্ভাবনায় শিল্প, তাই এখানে উৎপাদনের হাব বানাতে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসা উচিত। বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে উল্লেখ করে তিনি আরও বলেন, এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত রয়েছে। Your large-scale investment in Bangladesh can be a game changer for our economy. Tens of millions of our young workforce who desperately need good jobs to express the skill and tenacity they have in making a mark in history. Bangladesh stands at the cusp of transformative era. Our interim government has been steadfast in implementing reforms aimed at enhancing the investment climate. প্রায় ২.৫ লাখ কোটি টাকার বিশাল ঘাটতির সঙ্গী করে দেশি বিদেশি ঋণের বোঝা আরও এক ধাপ বাড়িয়ে আগামীকাল উত্থাপন হতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এবার চলতি অর্থ বছরের তুলনায় ৭,০০০ কোটি টাকা কমিয়ে বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা।
তবে প্রায় 8% অর্থাৎ 38,000 কোটি টাকা বাড়িয়ে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 5,18,000 কোটি টাকা। বিশাল এই অঙ্কের রাজস্ব আয়ের পরও এবার বাজেট ঘাটতি রাখা হবে 2,26,000 কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,30,000 কোটি টাকার, যা চলতি অর্থবছরের বরাদ্দের তুলনায় 30,000 কোটি টাকা কম। ডিসেম্বরে নির্বাচন দিলে সরকার সসম্মানে বিদায় নিতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তা নির্বাচনের কারণে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন। ডক্টর মোশাররফ সরকারের কর্মকাণ্ডে তীব্র সমালোচনা করে বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত হবে সেগুলোকে ধারণ করেই জাতীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন। এর থেকে তো সম্মানের আর কিছু হতে পারে না। সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে, যা নিয়ে সরকার সচেতন আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। সকালে সচিবালয়ে সংশোধিত সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তার কাছে কর্মচারীদের স্মারকলিপি দেওয়ার পর এসব বলেন তিনি। এর আগে সকাল 11টার পর সচিবালয়ের 6 নম্বর ভবনের পাশে জড়ো হয়ে অধ্যাদেশ বাতিলের দাবি জানান কর্মচারীরা। স্মারকলিপি দেওয়া হয়েছে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছেও। তাদের দাবির বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আর সচিবালয়ের কর্মপরিবেশ ঠিক রাখার আহ্বান ভূমি উপদেষ্টার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।